আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। এনটি একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ন্যারেশন। ন্যারেশন খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট গ্রামারের। এটি ক্লাস ৭ম শ্রেণীতে থেকে একদমই ইন্টারমিডিয়েট পর্যন্ত সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই গুরুত্বপূর্ণ। এই ন্যারেশন হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশনের বাংলা হচ্ছে কি? উক্তি। উক্তিটা কি? ধরুন কোন একজন ব্যক্তি কোন একটা কথা বলল, তার এই যে হুবহু কথাটাকে কোট করাটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আর এই কথাটাকে হুবহু তার মতো করে উপস্থাপন না করে বক্তা নিজের মতো করে উপস্থাপন করাটাকে বলে ইনডাইরেক্ট ন্যারেশন। যেমন ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করার কিছু নিয়ম রয়েছে। ডাইরেক্ট ন্যারেশনের ২ টি অংশ থাকে। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই অংশটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব এবং এই অংশটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টিং ভার্বের মধ্যে আবার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। আবার রিপোর্টেড স্পিচেরও একই অবস্থা। কি থাকে? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এই যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচের মধ্যে যখন আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে একটা সেন্টেন্সকে ইনডাইরেক্ট ন্যারেশনে নিব বা একটা উক্তিকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব, তখন সেখানে কিছু পরিবর্তন হবে। সেই পরিবর্তনগুলো কি, কি? এই যে আমরা নিচের নিয়মগুলোর মাধ্যমে দেখিয়ে দিই। প্রথমে দেখুন, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের এই যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর সেকেন্ড পারসন পরিবর্তন হবে, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এবং থার্ড পারসন অপরিবর্তিত থাকবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোনো রিপোর্টিং ফার্স্ট পারসন যদি থাকে, সেটা এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে এবং সেকেন্ড পারসন থাকলে সেটা অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর এই যে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোনো থার্ড পারসন থাকে তাহলে সেটা অপরিবর্তিত। যেমন হি টোল্ড মি দ্যাট, এই যে হি সেড টু মি আই ওয়ান্ট টু হেল্প ইউ। তাহলে সেড টু থাকলে সেড টু এর পরিবর্তে আমরা এখানে কি ব্যবহার করব? টোল্ড ব্যবহার করব। হি টোল্ড মি দ্যাট, আমরা এখানে কানেক্টর হিসেবে কি ব্যবহার করব? দ্যাট। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কানেক্টরের জায়গায় কি ব্যবহার করি? কানেক্টর হিসেবে আমরা এখানে দ্যাট ব্যবহার করে থাকি। তারপরে রিপোর্টেড স্পিচের ১ম শব্দটা হচ্ছে কি? আই। আই হচ্ছে ফার্স্ট পারসন। যেহেতু এটা ফার্স্ট পারসন তাহলে এখানে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে আই পরিবর্তিত হয়ে হবে কি? হি। আর ওয়ান্টেড ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়ান্টেড। মনে রাখতে হবে, রিপোর্টিং ভার্বের ভার্ব যদি প্রেজেন্ট ফার্স্ট ফর্ম থাকে এবং রিপোর্টেড স্পিচের ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে ফার্স্ট ফর্ম হয়ে যাবে। তাহলে ওয়ান্টেড ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়ান্টেড। আর বাকিটা ঠিক থাকবে টু হেল্প, এই টু হেল্প লিখলাম। ইউ হচ্ছে সেকেন্ড পারসন। এই সেকেন্ড পারসন এখানে অবজেক্ট থাকে বুঝে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি? মি। তাহলে এখানে পরিবর্তনে কি হবে? ইউটা মি হয়ে যাবে। তার মানে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন গুলো এইভাবেই পরিবর্তন। দ্বিতীয় নিয়মটা দেখুন, রিপোর্টিং ভার্ব এর ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই যে এখানে ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না। যেমন হি সেজ টু মি আই রাইট আ লেটার। পরিবর্তন হবে না বলতে বোঝাচ্ছে যে টেন্স গত যে পরিবর্তন আছে সে পরিবর্তন হবে বা ভার্বের যে ফর্মগুলো আছে সেটার পরিবর্তন হবে। তাহলে এখন কি হবে? সেজ। সেজ টু থাকলে এই যে সেজ টু থাকলে আমরা টেলস ব্যবহার করব। কি ব্যবহার করব? টেলস। আর রাইট এর জায়গায় রাইট এ থাকবে। যেহেতু আই টা পরিবর্তন হয়ে হি হয়ে গেছে। আই পরিবর্তন হয়ে কি হইছে? হি, যেহেতু এটা ফার্স্ট পারসন এই যে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে এখানে রাইট হচ্ছে ভার্ব। এই রাইট প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানেও প্রেজেন্ট ফর্ম হবে। কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তাহলে কি লেখা যায়? হি টেলস মি দ্যাট হি রাইটস আ লেটার। হি সেজ টু মি। এই যে সেজ টু মি এখানে ফার্স্ট ফর্ম আছে রোড। এটাও ফার্স্ট ফর্ম কি হবে? ফার্স্ট ফর্মই হবে। অর্থাৎ এখানেও ভার্বে কোনো পরিবর্তন হবে না। কারণ রিপোর্টিং ভার্বের যে ভার্বটা সেই ভার্বটা প্রেজেন্ট ফর্ম আছে। যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না। ৩ নাম্বার রুলসটা দেখেন। রিপোর্টিং ভার্বের ভার্ব ফার্স্ট ফর্ম হলে এবং রিপোর্টেড স্পিচের ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে। রিপোর্টিং ভার্বের ভার্ব যদি ফার্স্ট ফর্ম হয় আর রিপোর্টিং স্পিচের
আর রিপোর্টেড স্পিচের ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম হয় সেক্ষেত্রে সেটা পরিবর্তন হয়ে ফার্স্ট ফর্ম হয়ে যাবে। যেমন এখানে সেইড, এই সেইড হচ্ছে ফার্স্ট ফর্ম। তাহলে এখানে যেহেতু ফার্স্ট ফর্ম এবং রাইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা পরিবর্তন হয়ে ফার্স্ট ফর্ম হয়ে যাবে। তাহলে রাইটে যায় কি লিখতে হবে? রোড। আর আই তো ওই যে বললাম যে একটু আগে যে নিয়ম, আই ফার্স্ট পারসন, এখানে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে সাবজেক্ট হচ্ছে হি। তার মানে আমরা আই এর জায়গায় কি ব্যবহার করব? আমরা হি ব্যবহার করব। আর সেড টু থাকলে আমরা টোল্ড ব্যবহার করে থাকি। রিপোর্টিং ভার্বের ভার্ব ফার্স্ট ফর্ম হলে এবং রিপোর্টেড স্পিচের ভার্ব ফার্স্ট ফর্ম হলে ইনডিরেক্ট এ পরিবর্তন করার সময় রিপোর্টেড স্পিচের ভার্ব নিচে নিয়ম অনুযায়ী পরিবর্তন হয়। অর্থাৎ এখানে যদি ফার্স্ট ফর্ম থাকে এবং এখানেও যদি ফার্স্ট ফর্ম থাকে, মানে রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্বের দুই জায়গারই ভার্ব যদি ফার্স্ট ফর্ম থাকে তাহলে সেটা পরিবর্তন হবে এই নিয়ম অনুযায়ী। অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট থাকলে সেটা পরিবর্তন হয়ে ফার্স্ট পারফেক্ট হবে। আবার ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে পরিবর্তন হয়ে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট পারফেক্ট থাকলে সেটা পারফেক্টে হবে। আর যদি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে সেটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হবে। অর্থাৎ এটাকে আমরা সহজভাবে এভাবে বলি ১ এ ৩, ২ এ ৪, ৩ এ ৩, ৪ এ ৪। ১ এ ৩ মানে কি? ১ মানে ফার্স্ট ইনডিফিনিট, ৩ হবে মানে ফার্স্ট ইনডিফিনিট থাকলে সেটা পরিবর্তন হয়ে ফার্স্ট পারফেক্ট টেন্সে যাবে। আর ফার্স্ট কন্টিনিউয়াস ২ এ ৪, ২ হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস, সেটা পরিবর্তন হয়ে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস এ যাবে মানে ৪ এ যাবে। ৩ এ ৩, ৩ মানে হচ্ছে ফার্স্ট পারফেক্ট, তার মানে ফার্স্ট পারফেক্ট থাকলে সেটা পরিবর্তন হয়ে ফার্স্ট পারফেক্টই থাকবে। আর পারফেক্ট কন্টিনিউয়াস হলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস এ থাকবে। এজন্য বলি ৪ এ ৪। এই যে কয়েকটা এক্সাম্পল আছে খেয়াল করুন। হি সেইড টু মি, এই যে সেইড টু থাকলে সবসময় মনে রাখবেন সেইড টু থাকলে আমরা টোল্ড লিখব। সেইড টু থাকলে কি লিখব? টোল্ড। তাহলে হি সবকিছু ঠিক থাকবে। একেবারে সহজ জিনিস হচ্ছে কি এখানে সবকিছু ঠিক থাকবে। শুধু পরিবর্তনে কোন জায়গায় হবে সেটা দেখেন। এখানে সেইড টু থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স এর ক্ষেত্রে আমরা লিখব টোল্ড। তারপরে মি যুক্ত করব। করার পরে অবজেক্ট যেটা আছে মি সেটা লিখব। লেখার পরে এই যে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা এখানে কমা কোটেশনের জায়গায় দ্যাট লিখব। তারপর নিয়ম হচ্ছে এই যে আইটা ফার্স্ট পারসন, এটা এখানে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তনে কি হবে? হি। আর যেহেতু এখানে রোট আছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট থাকলে সেটা পরিবর্তনে কিসে হবে? ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এই যে আইটা পরিবর্তন হবে হি। আইটা পরিবর্তনে কি হবে? হি হবে। আর ভার্বটা যেহেতু আ ফার্স্ট ইনডিফিনিট তাহলে এটা ফার্স্ট পারফেক্ট হবে। তো ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? সাবজেক্টের পরে কি থাকবে? ভার্বের আগে হ্যাড থাকবে। তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। ভার্ব কি? রোট। রোটের ফার্স্ট পার্টিসিপল কি? রিটেন। রিটেন আ লেটার। পরবর্তী সেন্টেন্সটা দেখেন। হি সেইড টু মি, এই যে সেইড টুর পরিবর্তে টোল্ড। আর এখানে পরিবর্তনে কি হবে? আই পরিবর্তন হয়ে বসবে হি। আর এখানে আপনার কানেক্টর হিসেবে আমরা কি ব্যবহার করব? দ্যাট ব্যবহার করব। তারপর দেখুন ওয়াজ রাইটিং। ওয়াজ হচ্ছে কি? ওয়াজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। যেহেতু এটা একটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, মানে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ থাকবে আর ভার্বের সাথে আইএনজি লিখতে হবে। যেহেতু এটা একটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা এখানে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখব। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস এর নেওয়ার নিয়মটা কি? আমরা হ্যাড বিন লিখব। হ্যাড বিন লিখে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বাকি অংশ লিখে ফেলব। এরপর দেখুন এখানে ফার্স্ট পারফেক্ট আছে যে হ্যাড রিটেন ফার্স্ট পারফেক্ট, এখানে কোনো পরিবর্তন হয় না। এখানেও হ্যাড রিটেন বসছে, কোনো পরিবর্তন হয় নাই। এটা পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন রাইটিং, এখানেও পরিবর্তন না হয় কি হবে? হ্যাড বিন রাইটিং হবে। তারপরে আসুন আরো কিছু পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচের মধ্যে। এই যে রিপোর্টেড স্পিচে যদি ডাইরেক্ট নারেশনে যদি এই শব্দগুলো যদি থাকে সেটা ইনডাইরেক্ট করার সময় পরিবর্তনে এগুলো হবে। অর্থাৎ নাও থাকলে হবে কি? নাও থাকলে হবে দ্যাট। হেয়ার থাকলে হবে দেয়ার। কাম থাকলে গো। দিস থাকলে দ্যাট। আবার ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। টুমরো থাকলে দ্য নেক্সট ডে। দিস থাকলে দোজ। এই পরিবর্তনগুলো মনে রাখতে হবে। এবার আসুন আমরা এতক্ষণ যে নিয়মগুলো পড়লাম এগুলো ছিল একদমই মৌলিক যে নিয়মগুলো সেগুলো। যে রিপোর্টেড স্পিচ বা রিপোর্টিং ভার্বের যে পরিবর্তনগুলো। এখন আমরা শিখব যে অ্যাসার্টিভ একটা সেন্টেন্সকে অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্স অথবা অপারেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে পরিবর্তন করে ইনডাইরেক্ট ন্যারেশনে নিব। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের এই স্ট্রাকচারটা দেখেন। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট।
এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের জায়গায় থাকে। এই অবজেক্টটা নাও থাকতে পারে, সবসময় কিন্তু এটা থাকবে এমন কোনো কথা নেই। আবার রিপোর্টেড স্পিচে কি থাকবে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন দেখুন, যদি এই যে ভার্বের এখানে যদি কি থাকে? টেল, টেলস, টোল্ড, সেজ, সেইড, তখন পরিবর্তন করে কোনটা লিখবো? যদি সেই টু থাকে আমরা লিখবো কি? টেল। টেল টু থাকলে আমরা এখানে কি লিখবো? আমরা টেল লিখবো। এই যে ভার্বের এখানে আমরা টেল লিখবো। যদি সেজ টু থাকে তখন লিখবো টেলস। যদি সেইড টু থাকে তখন লিখবো টোল্ড। যদি সে থাকে তখন সেই লিখবো। আর যদি সেজ থাকে তখন আমরা সেজ লিখবো। আর সেইড থাকলে সেইড। অর্থাৎ এখানে ভার্বটা যেটা থাকবে এখানে সেই অনুযায়ী, এই যে এই নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে। তারপর আমরা অবজেক্টটা লিখি, দ্যাট লিখবো। দ্যাট লিখে সাবজেক্ট, ভার্ব, তারপর অবজেক্ট। আর সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের নিয়ম, পরিবর্তনের নিয়মগুলোতে এতক্ষণ আমরা শিখিয়েছিলাম। হি সেড টু রহিম, আই এম গোয়িং টু মার্কেট। এই যে সেড টু, সেড টুর পরিবর্তে এখানে কি লিখবো? টোল্ড। তার মানে কি হয়? হি টোল্ড রহিম দ্যাট। কোটেশনের জায়গায় আমরা কি লিখবো? দ্যাট লিখবো। হি টোল্ড রহিম দ্যাট। আই পরিবর্তিত হয়ে কি হবে? হি। আই পরিবর্তিত হয়ে হবে হি। এম এর পরিবর্তে আমরা লিখবো ওয়াজ। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পরিবর্তন হয়ে কি হবে? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হি ওয়াজ গোয়িং টু মার্কেট। তার মানে নিয়ম সব ঠিক থাকবে, শুধু এখানে হচ্ছে ইনভার্টেড কমার জায়গায় আমরা কি লিখবো? দ্যাট লিখবো। আর সেড টুর পরিবর্তে টোল্ড লিখবো। আর আই এর পরিবর্তে হি, এগুলো তো আগের নিয়ম অনুযায়ী হবে। এবং ভার্বের পরিবর্তন এবং পার্সনের পরিবর্তন কিন্তু সকল সেন্টেন্সের জন্যই প্রযোজ্য। এবার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কয় ধরনের পরিবর্তন? টোটালি 2 ধরনের পরিবর্তন। সাবজেক্ট, এখানে তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকবে। তাহলে আমরা এখানে ভার্বের জায়গায় মূলত লিখবো আস্ক বা আস্কড। এবং ডব্লিউএস কোশ্চেন থাকলে আমরা এই যে আমরা এখানে একটা কানেক্টর দ্যাট ব্যবহার করি, এখানে কোনো কানেক্টর ব্যবহার হবে না। এখানে যে ডব্লিউএস কোশ্চেন থাকবে সেটাই কানেক্টর হিসেবে ব্যবহার করব। তারপরে আমরা এই সাবজেক্টটাকে লিখবো। এরপরে অক্সিলারি ভার্ব থাকলে সেটা লিখবো, না থাকলে মেইন ভার্ব থেকে একদম শেষ পর্যন্ত। তো মনে রাখবেন যে আমরা এখানে কানেক্টরটা ব্যবহার করে ডব্লিউএস কোশ্চেন যা আছে আমরা তাই ব্যবহার করব। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, অর্থাৎ ডাইরেক্ট নারেশনটা যে সেন্টেন্সে থাকুক না কেন, যখন এটাকে ইনডাইরেক্ট নারেশনে নিয়ে যাব তখন সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সই হবে। যে একটা এক্সাম্পল দেখুন, হি সেড টু রহিম, হোয়ার আর ইউ গোয়িং। এই যে সেড টু আছে, তাহলে সেড টুর পরিবর্তে আমরা এখানে কি লিখবো? আস্কড। আর কোনো পরিবর্তন নাই এখানে। হোয়ারের জায়গায় আছে। আরেকটা পরিবর্তন হচ্ছে কি? এই যে সাবজেক্ট, আমি এখানে কি লিখলাম? সাবজেক্ট এখানে অক্সিলারি ভার্বের পরে থাকে, আর এখানে সাবজেক্ট হবে ডব্লিউএস কোশ্চেনের পরে। তাহলে আর এর পরে সাবজেক্ট হচ্ছে এখানে ইউ। এই ইউটা আগে চলে আসবে। তাহলে আগে হলে ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। এটা অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। অবজেক্ট কি? রহিম। তাহলে রহিমের প্রনাউনটা কি? হি। সেজন্য আমরা এখানে লিখবো হি। আর যেহেতু আর প্রেজেন্ট ফর্ম, এটা পরিবর্তন কি হয়ে যাবে? ফার্স্ট ফর্ম হয়ে যাবে। আর কোনো পরিবর্তন নেই। লাস্টে যা আছে তা লিখে ফেলবো গোয়িং। আরেকটা নিয়ম আছে, যদি রিপোর্টেড স্পিচটা যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, আবার বলতেছি, রিপোর্টেড স্পিচটা যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে কানেক্টর হিসেবে আমরা এখানে ইফ ব্যবহার করব। আমরা কি ব্যবহার করব? আমরা এখানে ইফ ব্যবহার করব। শুধু এইটাই হচ্ছে পার্থক্য। ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হলে ডব্লিউএস কোশ্চেনটা কানেক্টর হিসেবে ব্যবহার হবে। আর যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমরা ইফ ব্যবহার করব। যেমন হি সেড টু, এই যে দেখুন পরিবর্তনটা কোথায়? সেড টুর পরিবর্তে হবে আস্কড। আর এই যে কোটেশনের জায়গায়, কমা কোটেশনের জায়গায় আমরা এখানে কি লিখবো? ইফ। তারপর সাবজেক্ট, সাবজেক্ট ইউ। ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে? এই যে মিকে। তাহলে যেহেতু এটা ভার্বের পরে বসছে এখানে, তাই মি। কিন্তু আমি যখন ভার্বের আগে লিখবো তখন মি এর সাবজেক্টিভ কেসটা লিখতে হবে। তাহলে কি লিখবো? আই। এবং আরটা পরিবর্তনে কি হবে? আরটা পরিবর্তনে হবে ওয়াজ। আর বাকি সবকিছু ঠিক থাকবে। তবে মনে রাখবেন, ডাইরেক্ট নারেশনে যদি ইন্টারোগেটিভ, যেহেতু এটা অ্যাসার্টিভ হয়ে যাবে, তাই এখানে কোশ্চেন মার্ক থাকলে আমরা এখানে ফুল স্টপ দেব। হি সেড টু মি, ডু ইউ রাইট আ লেটার। এটা একই নিয়মে। হি আস্কড, এই যে সেড টু জায়গায় আমরা কি লিখবো? আস্কড লিখবো। যেহেতু এখানে ডু আছে, মনে রাখবেন এখানে যদি ডু ডাজ যদি থাকে তাহলে সেটা উঠে যাবে। তাহলে ডু ডাজ এর পরিবর্তে যা এখানে সেটা উঠে যাবে। এবং আমরা সাবজেক্টে লেখার পরে সেক্ষেত্রে আমরা কি লিখবো? যে ইফ লিখলাম, ইফ লিখি সাবজেক্ট লিখছি, লেখার পরে ডু ডাজ আর লিখবো না, আমরা ভার্বের ফার্স্ট ফর্ম লিখবো যদি ডু ডাজ থাকে। আর যদি ডিড থাকে, সেম নিয়ম, যদি ডিড থাকে
তখন ডিড এর পরিবর্তে আমরা এখানে হ্যাড যুক্ত করি ভার্বের ফার্স্ট পার্টিসিপল লিখব। অর্থাৎ যদি এটা ফার্স্ট ইনডিফিনিট হয় এটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এই যে ডিড থাকা মানে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। সেজন্য ফার্স্ট পারফেক্ট টেন্সের সময় আমাদের আর ডিড লিখতে হবে না। তাহলে আমরা কি লিখব? হ্যাড গন। এইবার হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের নিয়ম। এক্সক্লেমেটরি সেন্টেন্সের নিয়ম কি? এটা সাধারণত হোয়াট বা হাউ দিয়ে শুরু হয় অথবা হুররে, এলাস এগুলো দিয়ে শুরু হইতে পারে। তাহলে এই যে এই স্ট্রাকচার অনুযায়ী একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হইতে পারে যে হোয়াট, হাউ, অবজেক্ট, সাবজেক্ট তারপরে ভার্ব। মানে হোয়াট অথবা হাউ এর পরে অবজেক্ট থাকে তারপরে সাবজেক্ট এরপরে। তাহলে সাবজেক্ট প্লাস এক্সক্লেইমড উইথ যদি আনন্দ বুঝায় আমরা প্রথমে কি লিখবো? এই যে সাবজেক্ট জায়গায় সাবজেক্টটা লিখবো। লিখি ভার্বের জায়গায় লিখবো এক্সক্লেইমড উইথ লিখি যদি আনন্দ বুঝায়। এই যে কোটেশনের মধ্যে ঘটনা দ্বারা যদি আনন্দ বুঝায় তাহলে জয় লিখবো, দুঃখ বুঝালে সরো, ভয় বুঝালে ফিয়ার, বিস্ময় বুঝালে ওয়ান্ডার। আর যদি কোনো কিছুই না বুঝতে পারো তাহলে তুমি টোল্ডও ব্যবহার করতে পারো। এরপর হচ্ছে কি দ্যাট লিখবো আমরা। দ্যাট লিখে এই যে কোটেশনের ভিতরে যে লেখাটা থাকে সেখান থেকে সাবজেক্টটা লিখতে হবে। মনে রাখতে হবে সাবজেক্ট হচ্ছে ভার্ব একদমই শেষে থাকে আর ভার্বের আগেরটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট লিখে তারপরে ভার্ব লিখবো এরপরে ভেরি অথবা গ্রেট তারপরে অবজেক্ট। এই যে কয়েকটা উদাহরণ দেখেন। হি সেইড তাহলে হি সেইড হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। তাহলে দেখুন মানে খুশিতে সে একটা আহ, ইয়ে দেখে সুন্দর একটা ফুল দেখে সে খুশি হয়ে গেছে। তাহলে খুশিতে সে কি করতেছে? তার সে আনন্দটা প্রকাশ করতেছে। তাহলে আমরা বলতে পারি যে হি এক্সক্লেইমড উইথ জয়। কেউ যদি মনে করো যে সে এখানে বিস্ময় প্রকাশ করতেছে তাহলে ওয়ান্ডারও লিখতে পারো, সমস্যা নেই। হি এক্সক্লেইমড উইথ জয় তারপর আমরা কি লিখবো? যে নিয়ম অনুযায়ী হি লিখলাম, এক্সক্লেইমড উইথ লিখি জয় লিখবো। দুঃখ বুঝলে সরো, ভয় বুঝালে ফিয়ার, বিস্ময় বুঝালে ওয়ান্ডার লিখলাম। লেখার পর আমরা কি লিখবো? দ্যাট লিখবো। এই যে দ্যাটও লিখছি। তারপরে সাবজেক্ট, এবার সাবজেক্টটাকে ইট ইজ, তাহলে ইটটা হচ্ছে সাবজেক্ট আর ইজ তো প্রেজেন্ট ফর্ম তাহলে এটা ফার্স্ট ফর্ম হয়ে যাবে ওয়াজ। এরপরে এই যে ওয়াটার পরে যা আছে তা লিখবো আ, শুধুমাত্র কি লিখবো? আ অথবা এন লেখার পরে বেরি অথবা গ্রেড তো এখানে থাকবে না, কিন্তু আমরা বেরি অথবা গ্রেড লিখবো। মনে রাখতে হবে হোয়াট এর পরে এ অথবা এন যাই থাকুক তারপরে শব্দটা যদি যেমন এখানে আছে বিউটিফুল তারপরে শব্দটা যদি নাউন হয় তাহলে লিখবো গ্রেট, আর যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে লিখবো বেরি। যেহেতু এটা অ্যাডজেক্টিভ আমরা এখানে কি লিখবো? বেরি লিখবো। বেরি বিউটিফুল ফ্লাওয়ার। তবে দেখুন হি সেড হুররে উই হ্যাভ ওন দ্য গেম। হুররে আমরা আনন্দে আসলে হুররে বলে থাকি, খুশিতে বলি হুররে, কেমন? তাহলে হি এক্সক্লেইমড উইথ জয়, যেহেতু এখানে দুঃখ সরি আনন্দ প্রকাশ করছি। হি এক্সক্লেইমড উইথ জয়। তারপরে এই যে পরের অংশটা দেখেন এখানে ২ টা জিনিস। হুররে একটা শব্দ আর উই হ্যাভ ওন দ্য গেম এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা এটা কিভাবে লিখবো? অ্যান্ড সেইড দ্যাট। অ্যান্ড সেইড দ্যাট লিখি এই পুরো কথাটাকে লিখবো। উই বলছে। তাহলে আমরা কি বলবো? দে। উই পরিবর্তে কি হবে? দে। উই বলতে হি মানে হচ্ছে যেহেতু এটা ফার্স্ট পারসন তাহলে সাবজেক্ট হচ্ছে হি, তাহলে উই হচ্ছে প্লুরাল নাম্বার। তার মানে এখানে সাবজেক্ট অবজেক্ট উভয়কেই বোঝাচ্ছে। তাহলে কি লিখবো? দে। দে। আর এটা হচ্ছে হ্যাভ পরিবর্তনে কি হবে? হ্যাড। আর কোনো পরিবর্তন হবে। এখন দেখুন আরেকটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স পরিবর্তনের বেশ কিছু নিয়ম রয়েছে। প্রথম নিয়মটা হচ্ছে কি? যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি থাকে এবং ইম্পারেটিভ সেন্টেন্স আপনারা কিভাবে বুঝবেন? এটা মূলত ভার্ব দিয়ে শুরু হবে। সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হবে এবং শেষে ফুল স্টপ থাকবে। ভার্ব দ্বারা বাক্য শুরু হইলে শেষে যদি ফুল স্টপ থাকে তাহলে বুঝবেন যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে আরেকটা বিষয় আছে। মূলত ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝায়? আদেশ, অনুরোধ, নির্দেশ, আদেশ, অনুরোধ, নির্দেশ, এই যে উপদেশ এইগুলোই বোঝাচ্ছে। যদি কোনো বাক্য দ্বারা এগুলো বুঝে তাহলে বুঝবেন যে এটা ইম্পারেটিভ। আর এটার স্ট্রাকচার হচ্ছে কি? এটা ভার্ব দ্বারা মূলত শুরু। তাহলে যদি অনুরোধ বুঝায় তাহলে এই যে এখানে যে ভার্ব আছে সেই ভার্ব সাবজেক্ট অবজেক্ট ঠিক থাকবে, শুধু এই ভার্বের জায়গায় আমি লিখবো অ্যাডভাইসড। যদি অনুরোধ বুঝায় তাহলে লিখবো রিকোয়েস্ট বা রিকোয়েস্টেড। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে রিকোয়েস্ট, ফার্স্ট টেন্স হলে রিকোয়েস্ট। যদি আদেশ বুঝায় তাহলে আমরা অর্ডার বা অর্ডার। যদি নির্দেশ বুঝায় তাহলে কমান্ড বা কমান্ডেড। আর কোনো কিছু না বুঝলে আপনি যদি পড়ে বুঝতে না পারেন যেখানে আসলে কি বুঝাইতে চাচ্ছে তারা, সেক্ষেত্রে আপনি টোল্ড ব্যবহার করতে। তারপর আমি অবজেক্ট লিখে এই যে কানেক্টর আমরা ব্যবহার করতাম এতক্ষণ সেখানে কমা কোটেশনের জায়গায় আমরা ব্যবহার করব টু লিখি ভার্ব থেকে একদম শেষ পর্যন্ত লিখে ফেলব। তাহলে দেখুন হি সেড টু মি প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তাহলে এই যে সেড টুর পরিবর্তে যেহেতু
প্লিজ বলছে, অর্থাৎ এখানে অনুরোধ বুঝেছে। তার মানে কি লিখবো? হি রিকোয়েস্টেড মি। তারপরে কমা কোটেশনের জায়গায় টু ব্যবহার করে ভার্ব থেকে। তাহলে কমা কোটেশনের জায়গায় কি ব্যবহার করলাম? এই যে টু, এই কমা কোটেশনের জায়গায় আমরা কি তার পরিবর্তে টু ব্যবহার করব। তারপরে এখানে মেইন ভার্ব কি? গিভ। তারপর আমরা লিখলাম গিভ। গিভ লেখার পরে বাকি অংশে লিখবো, শুধু ফার্স্ট পারসন সেকেন্ড পারসন গুলো পরিবর্তন হবে। তাহলে এখানে কি আছে? মি। মি দ্বারা কাকে বোঝাচ্ছি? হি কে। যেহেতু এটা ভার্বের পরে বসছে, গিভ এর পরে, তার মানে হি এর অবজেক্টটা বসবে। তাহলে হি এর অবজেক্ট কি? হিম। হিম আ গ্লাস অফ ওয়াটার। এখন দেখুন আরেকটা নিয়ম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরপর যদি ডোন্ট থাকে, ডোন্ট অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ডোন্ট এর দ্বারা শুরু হয় তখন একই নিয়ম, সবকিছু ঠিক থাকবে, শুধু এখানে টু এর জায়গা হবে নট টু। এই ডোন্ট এর পরিবর্তে টু এর জায়গায় কি হবে? নট টু। আগে আমরা ব্যবহার করতাম কমা কোটেশনের জায়গায় টু, এখন টু ব্যবহার করে না টু ব্যবহার না করে কি করব? আমরা নট টু ব্যবহার করব। এরপর দেখুন সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, যদি লেটাস থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরু যদি লেটাস থাকে, তাহলে আমরা এই যে ভার্বের এখানে আগে যেটা লিখতাম যে আমরা অ্যাডভাইস, রিকোয়েস্টেড, কমান্ড, অর্ডার, এই জায়গায় আমরা লিখবো প্রপোজড অথবা সাজেস্টেড, দুইটার একটা হবে। তারপর অবজেক্ট, এরপরে দ্যাট ব্যবহার করব, কমা কোটেশনের জায়গায় আমরা দ্যাট ব্যবহার করব এখানে। এরপরে উই শুড অথবা দে শুড। তাহলে কখন উই শুড লিখবো, কখন দে শুড লিখবো? যদি সাবজেক্ট বা অবজেক্টের মধ্যে কোনোটা ফার্স্ট পারসন থাকে। রিপোর্টিং ভার্বের এই যে এখানে যে সাবজেক্ট থাকবে বা যে অবজেক্ট থাকবে, এই দুইটার যে কোনো একটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে হবে উই শুড, আর যদি ফার্স্ট পারসন না হয় তাহলে হবে দে শুড। মানে উই শুড বা দে শুড লিখি, তারপরে বাকিটা লিখি। যেমন হি সেড টু মি লেট আস গো হোম। তাহলে এখানে সেড টুর পরিবর্তে আমরা লিখবো প্রপোজড বা সাজেস্টেড লিখলেও হবে যে কোনো। তারপর আমরা লেট আস এর পরিবর্তে, যেহেতু এখানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন কোথাও ফার্স্ট পারসন নাই, মানে সাবজেক্ট অবজেক্ট কোথাও ফার্স্ট পারসন নাই, তাহলে আমরা এখানে কি লিখবো? দে লিখবো, দে শুড। তারপরে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত গো হোম। আবার দেখুন এখানে হি সেড টু মি, হি সেড টু মি, এই যে মি তো হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে এখানে দে শুড এর জায়গায় হবে, সবকিছু ঠিক থাকবে, শুধু পরিবর্তনটা এখানে দে শুড এর জায়গায় হবে উই শুড। এবার দেখুন যদি কোটেশনের মধ্যে প্রথমে যদি লেট মি, মানে লেটের পরে যদি লেট, এর আগে আমরা বললাম আস, লেট আস না থাকে, যদি মি, হিম, হার, দেম অথবা কোনো নাউন যেমন করিম, রহিম বা কোনো নাউন থাকে, তখন পরিবর্তন হবে নিচের নিয়মে। তখন আমরা এখানে ভার্বের জায়গায় লিখবো উইশ অথবা রিকোয়েস্ট, যে কোনো একটা লিখবো, উইশ বা, তারপর অবজেক্ট লিখি দ্যাট লিখবো। দ্যাট লেখার পরে আমাদের কাজ হচ্ছে এই যে সাবজেক্টিভ কেসটা আছে, এখানে যে সাবজেক্টিভ কেস আছে এটা কি? সরি, সাবজেক্টিভ কেস অফ এই মি, মি, হিম, হার, দেম, এগুলো যে সাবজেক্টিভ কেস আছে আমরা সেটা লিখব। যেমন এখানে আছে লেট মি, এই মি ফার্স্ট পারসন, এটা দ্বারা কাকে বোঝাচ্ছে? দা বয়কে। তাহলে দা বয়ের সাবজেক্টিভ কেসটা কি হবে? হি, মানে তার প্রনাউনটা হচ্ছে হি। তারপর হচ্ছে আমরা আমরা এখানে বি ব্র্যাকেটের মধ্যে বি লিখে বোঝাচ্ছি যে এখানে বয়কে বোঝাচ্ছি। তারপর আমরা কি লিখবো? মে, এই যে লেখার পর লিখবো মে অথবা মাই। যদি ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমরা লিখবো মে, এখানে যদি ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে লিখবো মে, আর যদি ফার্স্ট ফর্ম হয় তাহলে লিখবো মাইট। যেহেতু এখানে সেড আছে, সেড ফার্স্ট ফর্ম, আমরা এখানে কি লিখবো? মাইট লিখবো, মাইট। তারপরে গো, নাও থাকলে নাওর পরিবর্তে কি হয়? ওই যে উপরে লিখে দিয়েছিলাম, নাওর পরিবর্তে হচ্ছে ক্যান। এরপর আমার একদম সর্বশেষ নিয়ম অপটেটিভ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এর রিপিটিং ভার্বের এটা এভাবেই থাকবে সব বাক্যে। হচ্ছে কি রিপোর্টেড স্পিচের অংশটা দেখে আমাদেরকে বুঝতে হবে এটা অপটেটিভ কিনা। মে, লং লিভ, কুড, এই শব্দগুলো দিয়ে বাক্য শুরু হবে, তারপরে সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব থাকবে, তারপর অবজেক্ট। যদি এরকম অপটেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা শুরুতে লিখবো কি? সাবজেক্ট, তারপরে প্রেইড অথবা উইশড, এরপর আমরা দ্যাট লিখবো। দ্যাট লিখে এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা, সাবজেক্ট এইটা, রিপোর্টেড স্পিচ যে সাবজেক্ট সেটা লিখবো। লেখার পর মে অথবা মাইট লিখবো, তারপরে ভার্ব লিখি, অবজেক্টে লিখে বাক্যটা শেষ। যেমন হি সেড টু মি মে গড ব্লেজ ইউ। তাহলে আমরা এই যে সেড টু জায়গায় ব্যবহার করতে পারি পেই, এবং অবজেক্ট লিখলেও হবে না, অবজেক্ট লেখার দরকার নেই। সেড টু জায়গায় প্রেড লিখবো, এরপর আমরা কমা কোটেশনে জায়গায় কি লিখবো? দ্যাট। তারপর আমরা সাবজেক্ট লিখবো, এখানে সাবজেক্ট কি? গড, তাহলে লিখবো গড। আর মেয়ের পরিবর্তে কি হবে? এই যে লিখলাম এখানে মাইট, মে পরিবর্তে হবে মাইট, তাহলে গড মাইট প্লে ব্লেজ ইউ বলছে, ইউ দ্বারা
এখানে অবজেক্ট কি বুঝাচ্ছে? এখানে অবজেক্ট হচ্ছে মি, তার মানে ব্লেস মি। একই নিয়মে পরেরটাও হবে। তার মানে আপনারা এভাবে এই নিয়মগুলো অনুযায়ী প্র্যাকটিস করতে থাকবেন। আগে প্র্যাকটিস করবেন ন্যারেশন। যদি আপনারা সেন্টেন্স ন্যারেশনটা ভালোভাবে পারেন, সেক্ষেত্রে প্যাসেজ ন্যারেশনটা খুব সহজেই পারবেন। প্যাসেজ ন্যারেশন এত কঠিন কিছু না। সেন্টেন্স ন্যারেশন পারলে প্যাসেজ ন্যারেশন পারবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনারা এখানে আমার বিভিন্ন ক্লাসের প্লেলিস্ট আছে। আপনারা চাইলে সেই প্লেলিস্ট গুলো দিকে আপনারা দেখতে পারেন সেখানে। সেখানে সবগুলা টপিক নিয়ে আলোচনা করা আছে। আর যেগুলো বাকি আছে সেই ক্লাসগুলো আমি আপলোড করে দিব ইনশাল্লাহ। আর হচ্ছে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের কাছে আমার ক্লাসটি ভালো লেগে থাকে এবং আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।